কিন্তু ম্যাম, ওই সিসিটিভি ফুটেজে থাকা মেয়েটি দেখতে ঠিক আপনার মতো। আর কালকে আপনার পরনে যেই শাড়ি ছিল, সিসিটিভি ফুটেজে মেয়েটির পরনে ঠিক একই শাড়ি ছিল। দিশা ব্যাকুল গলায় সাফাই দিল, এই ধরনের শাড়ি আমি একা পরি না তানিশা, এই অফিসে কম মেয়ে কাজ করে না, অনেকেই পরে এরকম শাড়ি। আর ফুটেজে মেয়েটির মুখ তো স্পষ্ট না, তাহলে কিভাবে প্রমাণ হলো মেয়েটি আমি? দিশার এই কথার কোনো উত্তর খুঁজে পেল না তানিশা। কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবে চুপ করে গেল। আর দিশা সেই মুহূর্তে মনে মনে একটুখানি বিজয়ের হাসি হাসলো, যেন সে ভাবছে এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু আবির চুপ থাকেনি, গলার রাগ চেপে রেখেও দৃঢ় স্বরে বলল, মিস তৃষা, এখনো প্রমাণ চাই আপনার? সমীর তো বলল আপনি ওকে গার্ডের চায়ে ওষুধ মিশিয়ে দিতে বলেছেন। দিশা তখন আরো আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিল, মিথ্যে বলছে, ওর কাছে কোনো প্রমাণ আছে? আমি ওকে এমন কিছু করতে বলেছি তার কোনো নির্দিষ্ট প্রমাণ? সমীর তখন মাথা নিচু করে দাঁড়িয়ে, কণ্ঠে গভীর লজ্জার গ্লানি। স্যার, উনি আমায় বাইরে দেখা করতে বলেছিলেন। প্রথমে বলেছিলেন একটা কাজ দেবেন, যদি ঠিকমতো শেষ করি তাহলে মোটা অঙ্কের টাকা পাবো। পরে দেখা করতে গেলে উনি এই কাজের অফার দেন। আমি প্রথমে না করি। বাড়িতে আমার অসুস্থ মা আছেন, অনেক টাকা লাগে চিকিৎসায়। উনি সেটা জানতেন আর সেটার সুযোগ নিয়ে আমাকে রাজি করায়। তারপর আমি অনেক ভেবে রাজি হয়ে যাই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই স্যার। আরমান তখনও চুপ, শুধু দিশার দিকে তাকিয়ে আছে এক অনড় দৃষ্টিতে। কোনো কথা বলেনি, কিন্তু সেই চোখে ছিল হাজার কথা। অপরাধের প্রতিটি স্তর যেন ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসছে দিশার শরীর থেকে। তবু দিশার দম্ভে কোনো ভাঙন নেই। সে চেয়ারে বসে আছে, হুইল চেয়ারে মাথা তুলে, মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি, যেন সে একেবারেই নির্দোষ। তখন আবির ডেকে আনলো একজন গার্ডকে। সেই গার্ড জানালো, স্যার, আমি গতরাতে যখন টহল দিচ্ছিলাম তখন দেখি অন্ধকার করিডোর থেকে দিশা ম্যাম বেরিয়ে আসছেন। তখন অফিসে আর কেউ ছিল না। ঘরে আবারও চাপা গুঞ্জন, কিন্তু দিশা এবারও পিছ পা নয়, চোয়াল শক্ত করে উত্তর দিল, এই অফিসে আমাদের সবারই যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন আছে। আমি ওই করিডোর দিয়ে যাচ্ছিলাম আরমান স্যারের কেবিনে দেখা করতে, কিন্তু করিডোর থেকে বুঝি কেবিনে আলো নেই, মানে উনিও নেই। তাই আমি সোজা চলে যাই নিচের বাসায়। আর এই গার্ড কি বলতে পারবে আমি কোনো ফাইল বা কাগজ হাতে নিয়ে যাচ্ছিলাম কিনা? গার্ড কিছুটা দ্বিধায় মাথা নাড়ল। না ম্যাম, কোনো ফাইল বা কাগজ ছিল না। এই কথায় দিশার মুখে একটু নিশ্চিন্তের ছায়া। মনে হলো যেন তার কৌশলী প্রতিরক্ষা কাজ করেছে। কিন্তু পুরো হলরুম তখন গা ছমছমে উত্তেজনায় থমথমে। একপাশে সত্যের আতঙ্ক, অন্য পাশে সত্যকে ঢাকার শেষ চেষ্টা। আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে আরমান, চুপচাপ স্থির, কিন্তু ভেতরে যেন বজ্র নেমে আসছে। আরমান তখনও চুপচাপ বসেছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ক্রমশ জমে উঠছিল এক ধরনের আগুন। আশেপাশে সবাই বুঝতে পারছিল ঝড় ওঠার আগের নিস্তব্ধতা এটা। অবশেষে সেই নিস্তব্ধতা ভেঙে গম্ভীর থমথমে কণ্ঠে আরমান বলে উঠল, মিস দিশা, আমি নিচে আপনাকে দেখেছি, মায়ের কেবিন থেকে বেরিয়ে যেতাম। আপনি ভেবেছিলেন আমার কেবিন অন্ধকার ছিল মানে আমি ছিলাম না, কিন্তু আপনি ভুল ভেবেছিলেন। আমি তখনও কেবিনে ছিলাম, শুধু আলো নিভিয়ে চুপ করে বসেছিলাম কিছু জরুরি কাজ নিয়ে। এবং সে অবস্থাতে আমি আপনাকে স্পষ্ট দেখতে পাই আপনি কিভাবে মায়ের কেবিনে ঢুকলেন এবং কিছুক্ষণ পর কেবিন থেকে ফাইল হাতে বেরিয়ে এলেন। ঘর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধে জমে গেল। কেউ নড়ল না, কেউ বলল না কিছু। আরমান থেমে গেল না, তার গলা গম্ভীর থেকেও যেন আরও ভারী হয়ে উঠল। আপনি বুঝতে পেরেছিলেন যে গার্ড আসছে, তাই তাড়াহুড়ো করে আপনি ফাইল দুটি, হ্যাঁ ঠিক আসল ফাইল দুটি, আপনি মায়ের কেবিনের পাশের বন্ধ রুমের দরজার নিচ দিয়ে গলিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো জানেন আমার কেবিনের দরজাটা কাচের তৈরি। আমি ভেতর থেকে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছি, আপনার এক একটা কাজ, আপনার ভঙ্গিমা, এমনকি আপনার হাতে ধরা ফাইল পর্যন্ত। এই কথাগুলো বলতেই দিশার মুখে যতটুকু আত্মবিশ্বাস আর দৃঢ়তা ছিল সেটা এক মুহূর্তে যেন মিলিয়ে গেল। তার চোয়াল ঢিলে হয়ে এলো, চোখের দৃষ্টি অস্থির হয়ে উঠল, গলার কাছটা শুকিয়ে গেল বলে মনে হলো। ফ্যাকাশে মুখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরমানের দিকে। তবু অপমান, ভয় আর সত্য প্রকাশের চাপে বিধ্বস্ত হলো দিশা সহজে দমে যাওয়ার পাত্রী নয়। এক মুহূর্ত পরে আবারও কণ্ঠে জোর এনে বলল, স্যার, সিসিটিভি ফুটেজের মেয়েটির মুখে তো চাদর ঢাকা ছিল, আর করিডোরে আলোই ছিল না।
সব ছিল অন্ধকার। সে অন্ধকারে আপনি কিভাবে আমাকে দেখলেন? কিভাবে বুঝলেন ওই মেয়েটি আমি? শুধু শাড়ির মিল থাকলেই কি আমি দোষী হয়ে গেলাম? আমার মতো শাড়ি তো আরো অনেকেই পরে। আর আমি তো আগেই বলেছি আমি এসেছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু কেবিনে আলো না দেখে মাঝপথ থেকে ফিরে গেছি। প্লিজ স্যার, আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দেবেন না। দিশার গলা কেঁপে উঠলেও তার মুখভঙ্গিতে ছিল একরকম জেদের ছাপ, কিন্তু তার এই আত্মরক্ষার চেষ্টা মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল যখন আরমানের মুখ রাগে লাল হয়ে উঠল। তার হাতের মুঠো এমনভাবে শক্ত হয়ে উঠল যেন কোনোভাবে নিজেকে সংবরণ করে আছে। গলার পেশিগুলো টান টান, চোখের দৃষ্টিতে ঝলসে উঠল ক্রোধ। আরমানকে এতটা রাগান্বিত রূপে কেউ কখনো দেখেনি। হলরুমে থাকা সবাই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কেউ নিঃশ্বাস নিতেও সাহস করলো না যেন, এমনকি দিশাও ভীত হয়ে উঠেছিল। তার বুকের ধুকপুক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছিল, কিন্তু মুখে সে কোনো ভয় প্রকাশ করলো না, বরং ঠোঁট চেপে ধরে চোখের ভাষা দৃঢ় রাখার শেষ চেষ্টা করলো। কিন্তু সেই মুহূর্তে সবারই বোঝা হয়ে গেল ভেতরে ভেঙে পড়েছে দিশা। আরমান ধীরে ধীরে নিশ্চুপ এক গম্ভীরতায় তার সামনে রাখা ছোট টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল। চারিদিক তখন নিঃশব্দ, শুধু সেই ফোনের স্ক্রিনে ওর আঙুলের নড়াচড়া, যেন সেই নীরবতায় ছিল ঝড়ের পূর্বাভাস। কিন্তু মুহূর্ত ফোনে ঘাটাঘাটি করে আরমান সেটা এগিয়ে দিল আবিরের দিকে। কণ্ঠে দৃঢ় সংকল্প ঝরে পড়ল গম্ভীর করে, ভিডিওটা স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করো। আবিরের চোখে এক ঝলক রাগ আর কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল সিকিউরিটি রুমের দায়িত্বে থাকা দুই ব্যক্তির দিকে। তাদের মধ্যে একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এই ভিডিওটা স্ক্রিনে চালাও যেন সবাই দেখতে পায়। হলরুমে তখন নিস্তব্ধ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারো মুখে কোনো শব্দ নেই, নিঃশ্বাস ফেলার আওয়াজটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সবাই অপেক্ষায় ঠিক এখন কি সামনে আসতে চলেছে। এদিকে দিশার হৃদস্পন্দন যেন কানে কানে গর্জন করছে। বুকের ভেতরটা হঠাৎ করে খালি খালি লাগছে। ও জানে কিছু একটা ভয়ঙ্কর সামনে আসতে চলেছে, আর তার হাত পা ঠান্ডা হয়ে আসছে সেই আশঙ্কায়। মায়া পুরোটা সময় ধরে একপাশে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো শূন্যতার দিকে তাকিয়ে, যেন এই মুহূর্ত তার কাছে কোনো বাস্তব নয়, একটা দুঃস্বপ্ন মাত্র। হঠাৎই বড় টিভি স্ক্রিনে আলো জ্বলে উঠল, আর তাতে ফুটে উঠল সেই ভিডিও, যেটা কারো কল্পনা নয়, বাস্তবের নির্মম দলিল। ভিডিওটিতে দেখা গেল দিশা চাদরে নিজেকে জড়ানো অবস্থায় মায়ার ডেস্কে রাখা ফাইলের পাশে দুটি হুবহু একরকম দেখতে ফাইল বার করে আলতো করে রেখে দিল। এরপর নিখুঁতভাবে আসলো, ফাইলগুলো উল্টে পাল্টে দেখে নিজের আনা ফাইল দুটো সেই জায়গাতেই রাখলো, একটু ব্যতিক্রম না রেখে। তারপরে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে আসল ফাইলটা বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। এই সব কিছু এতই নিখুঁতভাবে ধরা পড়েছে যে ভুল করার কোনো অবকাশই রইল না, কারণ এই মুহূর্তে দিশার মাথা থেকে চাদর সরে গিয়েছিল এবং তার মুখ পুরোপুরি স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরার চোখে। দিশা নিশ্চিত ছিল মায়ের কেবিনে ক্যামেরা বন্ধ, আর তাই সে একটু নিজেকে ঢাকার প্রয়োজন বোধ করেনি। কিন্তু তার সেই হিসেবে একটু ভুল ছিল। কেবিনের ভিতরের আলো জ্বলছিল, আর সেই জন্যই আরমানের ফোনে ভিডিওটা যেন দিনের আলোর মতো পরিষ্কার। মুখ, হাবভাব, ফাইল পাল্টানোর পুরো প্রক্রিয়া সব। হলরুমে যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিল সবাই। কারো চোখ এক মুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে সরেনি। আগেও অনেকে মনে মনে বিশ্বাস করেছিল এই কাজ দিশারি, কিন্তু আজ সেই বিশ্বাস পেল অমোঘ সত্যতার শিলমোহর। এখন আর কোনো ব্যাখ্যা, অজুহাত কিংবা অস্বীকার করার জায়গা নেই দিশার সামনে। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চোখে একরাশ আতঙ্ক, আর যেন বুঝতে পারছে এইবার তার শেষ রক্ষাও আর হলো না। কিন্তু আবির ছাড়া আর কেউ বুঝতে পারল না ভিডিওটা ঠিক কোথা থেকে কিভাবে করা হয়েছে। এই নিয়ে আর কেউ মাথাও ঘামালো না। সবাই এখন এটা দেখতে চায় মিস দিশা এখন কি করে। কাল রাতে মায়া এসেছিল আরমানের কেবিনে। হাতে ছিল সেই গুরুত্বপূর্ণ আসল দুটি ফাইল, যেগুলো পরদিন সকালে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু কেবিনে ঢুকে দেখে আরমান সেখানে নেই, ওয়াশরুমে ছিল সে সময়। আর এইদিকে আবির ওর জন্য নিচে অপেক্ষা করছে। সেই কারণেই মায়া কিছু না বলে আলমারিতে ফাইলগুলো রেখে নীরবে বেরিয়ে যায় কেবিন থেকে। আরমান সেই মুহূর্তের কোনো কিছুই জানতে পারেনি। ওয়াশরুম থেকে ফিরে এসে আরমান পুরো রুমের সকল লাইট অফ করে দেয়। তারপর অন্ধকারে নিজের চেয়ারে এসে বসে পড়ে। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে চোখ বন্ধ করে দেয়। বাইরে যেন নীরব রাত, আর ভেতরে তার অন্তর্দহন। চেয়ারে হেলান দিয়ে বসে ওর মনটা ডুবেছিল একটাই নামে, পিচ্চি মায়াবতী, যাকে সে ওই অ্যাক্সিডেন্টের
পর আর কোনো দিনও চোখে দেখেনি, যার কণ্ঠ আর কখনো শোনেনি, যার সাথে আর অন্য কোনো স্মৃতির বাঁধন গাঁথা হয়নি, তবু সেই মেয়েটাই ওর হৃদয়ে ঝড় তুলে চলেছে প্রতিটি নিঃশ্বাসে। কে সেই মায়াবতী? শুধু একটিবার চোখে দেখলেই এই দীর্ঘ ব্যাকুলতা শান্ত হবে? সে অচেনা মেয়েটি এখন যেন তার জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। বুকের ভেতরে যেন আগুন জ্বলছে, যা কি নিভবে শুধু তখনই যখন মাত্র একবার সে নিজের পিচ্ছি মায়াবতীকে নিজের বুকে চেপে ধরতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে কিছু একটা অস্বাভাবিক ঠেকল ওর। চোখ বন্ধ থাকা সত্ত্বেও যেন টের পেল আলো নিভে গেছে করিডোরের। তৎক্ষণাৎ চেয়ারে সোজা হয়ে বসে পড়ে আরমান। সতর্ক চোখে তাকিয়ে রইল কেবিনের কাঁচের দরজার ওপরটায়। ধীরে ধীরে একটা ছায়ামূর্তি করিডোর দিয়ে এগিয়ে এলো মায়ার কেবিনের দিকে, নিঃশব্দে সুনিপুণভাবে। তারপর সেই ছায়া ছবি দিয়ে মায়ার কেবিনের লক খুলে ভিতরে প্রবেশ করলো। আরমানের মুখে তখন এক বিন্দুও শব্দ নেই, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ও নিঃশব্দেই টেবিলের উপর রাখা রিমোটটা তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে সেটা নিশানা করে একটি নির্দিষ্ট বোতামে চাপ দিল। সাথে সাথে ওর কেবিন ও মায়ের কেবিনের মাঝে কাচের দেয়ালটা টানা থেকে ভারী পর্দাটা সরে গেল। অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা সেই মুখটা স্পষ্ট হয়ে উঠল ওর চোখের সামনে। মিস দিশা তার চাদরের নিচে লুকানো মুখ আর হাতের সাবধানে ধরা ফাইল সব স্পষ্ট হয়ে উঠেছে আরমানের চোখে। আরমান এক মুহূর্ত দেরি না করে নিজের মোবাইলের রেকর্ডিং চালু করে দেয়। ঠান্ডা মাথায় নিখুঁতভাবে সে সমস্ত অনুচিত কর্মকাণ্ডের প্রত্যেকটা মুহূর্ত ধারণ করে রাখে সে। মায়ের কেবিনে আলো জ্বালায় চোখের সামনে সবকিছু দিনের মতো পরিষ্কার। দিশা মায়ের কেবিন থেকে বেরিয়ে যেতেই আরমানও সাথে সাথে উঠে এসেছিল চেয়ার ছেড়ে। তারপর দিশাকে হঠাৎ করে ফাইল দুটো পাশের রুমের দরজার নিচে দিয়ে ভরে দিতে দেখে থেমে যায়। আরমানও তারপর বুঝতে পারে কেউ একজন হঠাৎ করে চলে আসায় দিশা এমনটা করেছে। কি মনে করে আর যায় না আরমান। ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বাঁকা হাসি হাসে শুধু। একদিন পর কাল 8টা, স্নিগ্ধ শান্তির আবরণে মোড়া এক নিঝুম সকাল। আকাশের রোদ যেমন কোমল আর মৃদু, তেমনি আরমানের মনেও আজ এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। চারপাশে ছড়িয়ে আছে মনোরম ফুরফুরে এক বাতাস, যা যেন তার মনের আবেগগুলোকেও ছুঁয়ে যাচ্ছে নরম পরশে। আরমানের BMW গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার। পিছনে বসে থাকা আরমানের চোখে মুখে খুশির আলো খেলা করছে। পাশে বসে থাকা বিরাটও যেন তার আনন্দে শরিক। ড্রাইভারকে বিরাট অ্যাড্রেস দিয়ে দিয়েছে। রাতে কথা হয়েছিল বিরাটের সাথে, আজই তারা মাইশার কাছে যাবে। অনেক দিনের এক অদেখা স্বপ্ন আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে। আরমানের হৃদয়ে তোলপাড় করা এক উত্তেজনা, অবিশ্বাস আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে সে যেন বোঝার চেষ্টা করছে সবটা কি সত্যি। এতদিনের প্রতীক্ষা, এত হৃদয়ের ব্যাকুলতা, সব কিছুর পর আজ সে দেখতে পাবে ওর পিচ্ছি মায়াবতীকে চোখের সামনে একেবারে জীবন্ত রূপে। মনে হচ্ছিল এই অনুভূতিটা হয়তো কোনো রূপকথার চেয়ে কম নয়। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে ওর। পিচ্ছি মায়াবতীর কথা মনে হতেই আরমানের চোখের সামনে ভেসে উঠল মায়ার সেই নিষ্পাপ মুখটা, স্নিগ্ধ সরল কোমল। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন অফিসে ধরা পড়েছিল দিশার কুচক্র। তীব্র রাগে ফুঁসে উঠেছিল আরমান। চেয়েছিল দিশাকে এমন এক শাস্তি দিক যাতে সে শুধু অফিস থেকেই না, পুরো কর্মজীবন থেকেই এরকম নির্বাসিত হয়। কারণ কোনো সাধারণ ভুল ছিল না সেটা, তা ছিল হিংসা আর প্রতারণার চূড়ান্ত বহিঃপ্রকাশ। দিশা কান্নায় ভেঙে পড়েছিল, কাঁদতে কাঁদতে স্বীকারও করেছিল তার এই অপকর্মের একমাত্র কারণ ছিল মায়ের প্রতি তার হিংসা। দিশা চেয়েছিল মায়ের ডিজাইন সময় মতো জমা না দিতে পারার সূচকে তাকে অপদস্থ করা হোক আর আরমান তাকে অফিস থেকে বের করে দিক। কিন্তু মায়া, যার হৃদয় ছিল দয়ায় পরিপূর্ণ, সে কি আর পারল কঠোর হতে? নিজের প্রতি হওয়া অন্যায়ের পরও দিশার অনুশোচনায় গলে গিয়েছিল তার কোমল মন। বহুবার অনুরোধ করেছিল আরমানকে, দিশাকে যেন এই কঠিন শাস্তি না দেওয়া হয়। আরমানের মনে দ্বন্দ্ব ছিল। সে জানত ন্যায়ের খাতিরেই উচিত ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আর কেউ এমন সাহস না পায়। কিন্তু মায়ার কাতর অনুরোধ, দিশার বারবার ক্ষমা চাওয়া, সব মিলিয়ে সে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছিল। শেষে শুধু অফিস থেকে দিশাকে বহিষ্কার করা হয়। এসব ভাবতে ভাবতেই আরমানের মুখে ফুটে উঠল এক শান্ত স্নিগ্ধ হাসি। আজ সে যাচ্ছেই তো তার জীবনের সবচেয়ে প্রিয় মুখটিকে দেখতে, পিচ্ছি মায়াবতীকে। স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে হৃদয় এক অজানা আবেগের ঢেউ নিয়ে। ভাবনার অতল গহ্বরে ডুবে থাকা আরমান হঠাৎই টের পেল গাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে। বাস্তবে ফিরে এলো সে। বাইরের দৃশ্যপটে চোখ ফেলতেই তার ভ্রু কুঁচকে উঠল। গাড়ি এসে থেমেছে এক ভীষণ চেনা অথচ এই মুহূর্তে অপ্রত্যাশিত জায়গায়। চোখে পড়ল বাড়ির সামনে জড়ো হয়ে থাকা শতাধিক মানুষের ভিড়, শোক স্তব্ধ মুখ,
ফিসফাস কথোপকথন, কারো চোখে অশ্রু, কারো মুখে গভীর বিষাদ। কেউ বা নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে। দৃশ্যটা যেন জানাজার আগে শেষ অপেক্ষার মুহূর্ত। আকাশে যেমন থমকে থাকা বিকেল, তেমনি নিঃশব্দ চারপাশ। ভারী বাতাসে মিশে থাকা ইন্না লিল্লাহির সুর। আরমানের বুকের ভেতর যেন হঠাৎই এক অজানা আশঙ্কার কাঁপুনি বেজে উঠল। চোখ কুঁচকে সে তাকালো আশেপাশে। এত ভিড়, এত শোকের ছাপ, কিন্তু কেন? কি হচ্ছে এখানে? গাড়ি থেমে গেছে। ড্রাইভার জানালার কাঁচ নামিয়ে কিছু একটা জিজ্ঞাসা করলো পথচারী এক ভদ্রলোককে। ভদ্রলোক নিচু গলায় কি যেন বললেন। আরমান শুনতে পেল না। সে তখন পুরোটাই অবাক হয়ে ছুটে বেড়াচ্ছে তার ভাবনার ভেতর। পাশে বসা বিরাটের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সে। বিরাট স্থির মুখে জানালো, এখানেই আছে আপনার মাইশা। শুনেই বুকের মধ্যে কেমন এক ঝাঁকুনি খেয়ে উঠল আরমান। মাইশা মানে আমার পিচ্ছি মায়াবতী? মনে মনে নিজেকে প্রশ্ন করল সে। এক মুহূর্তের জন্য যেন গলার স্বর হারিয়ে ফেলল। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামলো সে। আশেপাশের দৃশ্যগুলো যেন ধোঁয়ার মতো ছায়া হয়ে ঘিরে ধরেছে তাকে। বাতাস ভারী ভারী নিঃশ্বাসের মতো। গেট পেরিয়ে পা বাড়াতেই অদ্ভুত এক চেনা গন্ধে কেঁপে উঠল তার ভেতরটা। এই গন্ধটা, এই দেয়ালের ধুলো, এই উঠোনের ধূসর ছায়া, সব কিছুই যেন বলে দিচ্ছে সে ভুল ভাবেনি। হ্যাঁ, এটা মায়াদের বাড়ি। তবু যেন বিশ্বাস হতে চায় না। সে তোর পিচ্ছি মায়াবতীর কাছে যাচ্ছিল একটা নতুন জীবন, এক নতুন শুরুর আশায়। তাহলে এখন এই মৃত্যুর বাতাবরণ কেন? আরমান থমকে দাঁড়ালো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাড়ির সদর দরজার দিকে। সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা যেন সমস্ত শব্দ শুষে নিয়েছে। বিরাট এবার আরমানের কাঁধে আলতো হাত রাখলো, বলল, চলুন ভেতরে চলুন, আপনার মাইশাও ভেতরে আছে। আরমান ধীরে ধীরে এগোলো। বুকের ভেতর ঢেউয়ের মতো ওঠানামা করছে আবেগের জলোচ্ছ্বাস। পা যেন ভারী, দৃষ্টি ঝাপসা। উঠোন পেরিয়ে ঘরের ভেতর পা রেখেই তার চোখে পড়ল সেই দৃশ্য, যা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। ঘরের মাঝখানে একটি মৃতদেহ শায়িত। মাথার কাছে নিস্তব্ধ হয়ে বসে আছে এক নারী, মাটির মতো নিস্তব্ধ, পাথরের মতো স্থির। চোখে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ, কাজল গলে গাল বেয়ে নেমেছে নিচে। এলোমেলো চুল, বিবর্ণ চেহারা, স্তব্ধ দৃষ্টি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের শূন্যতার দিকে। যেন কিছুরও হিসেব নেই, কোনো হিসেব রাখাও যেন জরুরি নয় এখন। আরমানের পা থেমে গেল। বিরাট এবার সামনে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেখালো, ওই যে আপনার মাইশা। বিরাটের হাতের আঙুল অনুসরণ করে তাকালো আরমান। তারপর চোখ পড়ল মেয়েটির ওপর, আর তাতেই যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওর চমকে উঠল ও, যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। থমকে গেল আরমানের হৃদয়। হে, এটা কিভাবে সম্ভব? বিরাটের হাতের আঙুল এর সোজাসুজি থাকা মেয়েটি আর কেউ নয়, মায়া। হ্যাঁ, মেয়েটি মায়া তালুকদার, যে এখন নিজের বাবার লাশের মাথার কাছে বসে আছে। তবে আজ সেই চিরচেনা কোমল মুখে নেই হাসি, নেই আলোর ঝিলিক। আছে শুধু নিঃশেষ এক শোক, এক গভীর বিষণ্ণতা। যেন পৃথিবীর সব আলো, সব শব্দ থেমে গেছে এই মুহূর্তে, এই বাড়িটায়। আরমানের মনে হলো কোনো স্বপ্ন নয়, এ যেন দুঃস্বপ্নও নয়। এ এক নির্মম কষ্টদায়ী বাস্তবতা, যার মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত ছিল না, একেবারেই না। মায়া ওর পিচ্ছি মায়াবতী, এটা কিভাবে সম্ভব? আর মায়ার বাবা কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না আরমান। কাল পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল। আর হ্যাঁ, কাল রাতে তো মায়ার বাড়ি ফেরেনি পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পর। মায়ের সাথে দেখা করার খুশিতে ওর মায়ের কথা আর মনেই ছিল না। কাল রাতে অফিসে আরমান একটা পার্টি রেখেছিল ডিল ফাইনাল হওয়ার খুশিতে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পার্টি চলাকালীন মায়া তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। কাল সন্ধ্যায় নিজের প্রাইভেট কারের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরমান। দৃষ্টি তার এক হাতে স্ক্রল করতে থাকা ফোনে। পরনে কালো ছোঁয়ার আভিজাত্য, কালো ফুল স্লিভ শার্টটি প্যান্টে নিখুঁতভাবে ইন করা, পায়ে চকচকে কালো লেদরের জুতো, কবজিতে মানানসই কালো রিস্ট ওয়াচ। জিমে গড়া সুঠাম দেহি পোশাকটা যেন ঠিক তার মতোই, দৃঢ়, রুচিশীল আর নিঃশব্দে আধিপত্য বিস্তারকারী। আজ অফিসে ডিল ফাইনাল হওয়ার খুশিতে পার্টি রাখা হয়েছে, থিম ব্ল্যাক। সেই অনুযায়ী সবাইকেই কালো পোশাকে দেখা যাবে আজ। পরিবারের বড় সদস্যরা আগেই একটি গাড়িতে রওনা দিয়েছে, বাকি শুধু 5 জন। সামিরা, মায়া,
রুবি, আবির এবং আরমান। আর রুবি, সে প্রথমে যেতে চায়নি, কিন্তু আরমান স্পষ্ট জানিয়ে দিয়েছে রুবি জানে আরমান তাকে কী চোখে দেখে। স্নেহে ভরা এক নিঃস্বার্থ বন্ধন, যেন আপন বোনের চেয়েও কম কিছু না। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আবির হঠাৎ বিরক্ত সুরে বলে উঠল, এই মেয়েরা এত দেরি করে কেন বুঝি না। এত আটা ময়দা মুখে মেখে কি হবে, শেষে তো সব মুছেই ফেলতে হবে। পেছন থেকে সামিরা এসে তার পিঠে হালকা ধাক্কা দিল। চোখে মুখে রাগ নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির ঘুরে দাঁড়িয়ে চোখ কপালে তুলে ভয় পাওয়ার অভিনয় শুরু করলো। আল্লাহ, ভূত পেতনি। সামিরা ও রবি তখন পাশাপাশি দাঁড়িয়ে, দুজনেই কালো গাউনে সেজে উঠেছে অনন্য রূপে। আবির ইচ্ছে করেই তাদের খ্যাপাতে চেয়ে চোখ টিপে সামিরাকে উদ্দেশ্য করে বলে, তুই কি সামিরা নাকি সামিরার রূপে কোনো পেতনি? শুরু হলো তর্ক। একটা বাক্যের পর আরেকটা খুনসুটি মিশ্রিত ঝগড়ায় গড়াচ্ছে পরিস্থিতি। ঠিক তখনই আরমান বিরক্ত মুখে ফোন নামিয়ে গলা কাঁপিয়ে বলে উঠল, চুপ কর দুজনে, সব এভাবে ফালতু বিষয় নিয়ে ঝগড়া না করলেই নয়। হঠাৎ সন্ধ্যের হালকা বাতাসের সাথে একটা মিষ্টি গন্ধ এসে নাকে বাড়ি খেলো আরমানের। মুখ তুলে সামনে তাকালো, আর সাথে সাথেই আরমানের দৃষ্টি আটকে গেল। কিছুটা দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে মায়া, যেন সময় থেমে গেছে ওখানেই। কালো রঙে সূক্ষ্ম কাজ করা শাড়িতে মোড়ানো মায়ার উপস্থিতি যেন এক অপার্থিব সৌন্দর্যের আবরণ। কোনো গাঢ় সাজ নয়, কোনো কৃত্রিমতা নয়, একটি নিখাত স্বাভাবিক পরিপূর্ণ নারীসুলভ সৌন্দর্য নিয়ে সে এগিয়ে আসছে। চোখে হালকা কাজল, ঠোঁটে নিঃশব্দ এক কোমলতা, কপালে একটা ছোট্ট কালো টিপ, গলায় চেনের সাথে ছোট্ট একটা লকেট, কানে কালো পাথরের ছোট ছোট দুল, আর কানের পাশে চুল গোজা একটা কৃত্রিম লাল গোলাপ, যা মায়ার সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। চুলগুলো হালকা ঢেউ খেলানো, খোলা রেখে যেন আবছা বাতাসে মায়ার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। মায়ার শাড়ির ঝলক আর মুখাবয়বের স্থিরতার মধ্যে এক ধরনের মায়াবী ছায়া, যা চোখ সরাতে দেয় না। পুরো দৃশ্যটা যেন সাদা কালো ক্যানভাসে আঁকা এক নিস্তব্ধ কবিতা। আরমানের ভিতরে বাজতে থাকা ছন্দ হঠাৎ থেমে গেল। ও অবাক হয়ে তখনও মায়ের দিকে তাকিয়ে। এদিকে মায়া এসে তখন সামিরাদের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু আশেপাশে কোনো আওয়াজ আরমানের কানে পৌঁছাচ্ছে না, যেন থমকে গেছে সব কিছু। শুধু ওর চোখে ভাসছে মায়ার মিষ্টি হেসে ঠোঁট নাড়ানো। আরমানের ঘোর কাটে আবিরের আকস্মিক ধাক্কা খেয়ে যেন বাস্তবে ফেরে সে। চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে আবিরকে জিজ্ঞেস করে, কি ধাক্কা দিচ্ছিস কেন? আবিরের মুখ থমথমে, গলায় গম্ভীরতা স্পষ্ট। ধীর স্বরে জবাব দেয় সে, ওভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? তোর কি সেই অধিকার আছে? ততক্ষণে মেয়েরা তিনজনই গাড়িতে উঠে বসেছে। আবিরের কথায় আরমানের মনটা যেন ঝাঁকুনি খায়, মুখটা গম্ভীর হয়ে আসে। সত্যিই তো, কেন তাকিয়েছিল সে মায়ার দিকে? ও তো ভালোবাসে তার পিচ্চি মায়াবতীকে, একমাত্র সেই তো তার হৃদয়ের ঠিকানা। এই মায়ার সৌন্দর্যে ভুলে গেলে চলবে না। মায়া তো সেই, যাকে সে স্পষ্ট করে না জেনেই ডিভোর্স দিয়েছিল, শুধু তার মায়াবতীর জন্য। আজ সে কীভাবে এইভাবে তাকাতে পারে মায়ার দিকে? এই দৃষ্টিই তো মানায় না তাকে। নিজের ভেতরের এই টানাপোড়েনে নিজেকে ধিক্কার দিতে থাকে আরমান। গুমড়ে ওঠে মন, বিরক্তি আর রাগে মুখটা আরও কঠিন হয়ে ওঠে ওর। নীরবে গিয়ে ড্রাইভিং সিটে বসে। আবির একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি দেয়, যেন ধীরে ধীরে ওর পরিকল্পনা বাস্তবের রূপ নিচ্ছে। তারপর দরজা খুলে আরমানের পাশের সিটে উঠে বসে ও। আরমান গাড়ি স্টার্ট দেয়। গাড়ি ধীরে ধীরে ছুটে চলে অফিসের পথে। তবু না চাইলেও মিররের দিকে চোখ চলে যায় আরমানের, আর সেখানে ধরা দেয় মায়ার মুখ। সেই মায়ার সহজ সরল হাসি, কথার মাঝে মিষ্টি ভঙ্গি, সামনে আসা ছোট্ট চুলগুলো হাতের সাহায্যে কানের পাশে গোজা, সব কিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্য যেন। কিন্তু ঠিক তখনই আবিরের বলা কথাগুলো বিদ্যুতের মতো কানে ঝনঝনিয়ে বাজে। তোর কি সেই অধিকার আছে? আরমানের ভিতরে ক্ষোভ জেগে ওঠে, নিজের প্রতি, মায়ার প্রতিও। ছলনাময় মনে হচ্ছে ওর মায়াকে। হ্যাঁ, ছলনাময়ী সে, তা নয় তো কি? কেন মায়া এলো আবারও তার জীবনে? কেন সব কিছু আবারও এভাবে এলোমেলো করে দিচ্ছে সে? ভাবনার গভীরে ডুবে থাকা অবস্থাতে অফিসের সামনে এসে গাড়ি থামায় আরমান। এক মুহূর্ত বসে থাকে চুপচাপ, তারপর ধীরে দরজা খুলে নেমে পড়ে। পেছনের সিট থেকে বাকিরাও নামছে তখন। চোখের কোণে একবার মায়ের দিকে তাকায় আরমান, চট করে আবারও চোখ ফিরিয়ে নেয়। গাড়ির দরজা বন্ধ।
গাড়ির দরজা বন্ধ করে সে চাবিটা বাড়িয়ে দেয় পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মীর দিকে। সংক্ষেপে বলে, সঙ্গে সঙ্গে আবির ব্যস্ত হাতে ফোন বের করে মেসেজ টাইপ করতে থাকে। মিরাজকে জানিয়ে দেয় তারা এসে গেছে। সবাই মিলে অফিস ভবনের ভিতরে প্রবেশ করে। 5 জন একসাথে লিফটে উঠে উপরের তলার দিকে রওনা দেয়। লিফটের ভিতর এক ধরনের চাপা উত্তেজনা। মায়া আর আরমান পাশাপাশি দাঁড়িয়ে, পেছনে আবির, রুবি ও সামিরা। উপরে পৌঁছে হলরুমের দরজার সামনে এসে থামে তারা। আরমান মৃদু ঠেলায় দরজা খুলে দেয়। এরপর আরমান আর মায়া দুজনে একসাথে যখন ভেতরে পা রাখে তখনই ফটাস আচমকা রঙিন কনফেটির বৃষ্টি নেমে আসে উপরের দিক থেকে। ঝলমলে কাগজের টুকরো আর ফুলের পাপড়ি যেন তাদের অভ্যর্থনার জন্য অপেক্ষায় ছিল। চারপাশে করতালি, উচ্ছ্বাস, চারপাশে সবার চোখে একরাশ উজ্জ্বলতা। মায়া আর আরমানকে ঘিরে যেন তৈরি হয়েছে এক আনন্দময় আবহ। এই গুরুত্বপূর্ণ বিজনেস ডিল সফল করার পেছনে মায়ার ভূমিকা কেউই অস্বীকার করতে পারে না। বরং সবার বিশ্বাস আরমানের এই সাফল্যের পেছনে মায়ায় সবচেয়ে দৃঢ় অবদান রয়েছে। আর তাই আজ সবার কাছেই মায়া আরও সম্মানীয়, আরও গুরুত্বপূর্ণ। সবাই একে একে এগিয়ে এসে আরমান ও মায়ার সঙ্গে কুশলাতি বিনিময় করতে থাকে। উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পরিবেশ। মিস্টার ড্যানিয়েলও বাদ যান না, তিনি উপস্থিত সেখানে। আরমানের সঙ্গে সামান্য কথা বলে তিনি ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসেন। কিন্তু মায়া যেন তাকে দেখেও দেখেনি, চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায়, যেন তার উপস্থিতি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই আচরণে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা আবির তার অস্বস্তিকর অবস্থাটি লক্ষ্য করে মৃদু হেসে ফেলে। আবিরের এই চাপা হাসি সামিরার দৃষ্টিসীমা এড়িয়ে যায় না। সে সঙ্গে সঙ্গে আবিরকে কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, হাসছো কেন? আবির রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে শুধু বলে, পরে বলবো। এরপর কেক কাটা শুরু হয়। সবাই রিকোয়েস্ট করে আরমান আর মায়াকে একসাথে কেক কাটার জন্য। প্রথমে মায়া কিছুটা না করে, তারপর রাজি হয়ে যায়। মায়া গিয়ে আরমানের পাশে দাঁড়ায়। ওদের সামনে একটা টেবিলে কেক রাখা। আরমান টেবিল থেকে চাকুটা হাতে তুলে নেয়, তারপর অপেক্ষা করে মায়ার হাতে দেওয়ার। মায়া তার কাঁপা কাঁপা হাত ধীরে ধীরে এগিয়ে দেয় আরমানের হাতের দিকে। আরমানের হাতের কাছে হাত রাখতেই কিছুটা কেঁপে ওঠে মায়া। সেই কম্পন আরমান নিজে অনুভব করে। ও একবার আর চোখে তাকায় মায়ের দিকে। মায়া তার মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। মায়ার হাত আরমানের হাতে স্পর্শ করতেই আবারও খুব চেনা লাগে স্পর্শ আরমানের, যেন খুব কাছের কেউ, খুব নিজের আপন কেউ, যেন ও এই স্পর্শই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যেটা একমাত্র ওর পিচ্চি মায়াবতীর কাছে গেলেই পাবে। তবে মায়ার এই স্পর্শে কেন যেন এমন অনুভূত হয়। মায়া কাছে থাকলেই, পাশে থাকলে কেন মনে হয় ওর পিচ্চি মায়াবতী ওর কাছেই আছে। কি হলো ভাইয়া, কেকটা কাটো। সামিরার কথায় ঘোর কাটলো আরমানের। ও নিজের মাথা থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে কেক কাটায় মন দিল। ধীরে ধীরে চাকু বসালো কেকের ওপর। কেক কাটা শেষ হতেই মায়া তাড়াহুড়ো করে নিজের হাত সরিয়ে নিল। এরপর আরমান একটু কেক নিয়ে প্রথমেই ওর মাকে খাইয়ে দিল। এখানে আরমানের মা, চাচি, বাবা, চাচা সবাই আছে। আরমান একে একে ওর বাড়ির সবাইকে কেক খাইয়ে দিল। তারপর একটু কেক নিয়ে মায়ার দিকে এগিয়ে গেল আরমান। বলল, থ্যাঙ্কস মায়া, এই ডিলটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে। তার জন্য সত্যিই তোমাকে মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এইভাবেই আরও এগিয়ে যাও। কথাগুলো বলে আরমান তার হাতে থাকা কেকটা মায়ার মুখের সামনে তুলে ধরল। মায়া আরমানের কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটু মিষ্টি হেসে ছোট্ট করে মুখ খুলে কেকটা মুখে নিল। তখনই সামিরা ওদের কাছে এসে হালকা কাশি দেওয়ার নাটক করে বলল, বলছি ভাইয়া, আমারও কি একটু সৌভাগ্য হবে তোমার হাতে কেক খাওয়ার? আবির হঠাৎ করে ওখানে উদয় হয়ে সামিরার ঘাড়ে এক হাত রেখে উদাস হওয়ার ভান করে হতাশ গলায় বলল, আমাদের সেই সৌভাগ্য নেই রে সামু, সেই সৌভাগ্য নেই। সামিরা চট করে রেখে গিয়ে ঝাড়ি মেরে আবিরের হাত নিজের ঘাড় থেকে সরিয়ে রাগী গলায় বলল, তোমাকে বলেছি না আমাকে শামুক বলবে না, তাও আবার এই এত লোকের মাঝে। কথাটা বলেই সামিরা মুখ ঝামটা দিয়ে দাঁড়িয়ে থাকলো। এদিকে আবির একজন ওয়েটারের থেকে একটা প্লেটে কেক নিয়ে সামিরার কাছে গিয়ে বলল, আরে আমার শামুক শোনা, ও সরি আমার সামিরা শোনা, রাগ করে না। আমাদেরকে কেক খাওয়ানোর মানুষ নেই, তাই চল আমরা একে অপরকেই খাওয়াই। এই বলে আবির কিছুটা কেক নিয়ে সামিরার মুখে তুলে দিল। সামিরাও কেক খেয়ে নিজে কিছুটা কেক প্লেট থেকে তুলে নিয়ে আবিরকে খাইয়ে দিল। আবির সামিরার দেওয়া
কেক মুখে নিয়ে চোখ বন্ধ করে উপভোগ করছিল। এই ফাঁকে সামিরা কিছুটা দুষ্টু হেসে প্লেট থেকে বাকি কেকটুকু নিয়ে আবিরের পুরো মুখে লেপে দিল। তারপর দুষ্টু হেসেই বলল, এটা তোমাকে শামুক বলার শাস্তি। বলেই সামিরা 2 হাতে নিজের গাউন তুলে ধরল। ছুট, ওকে আর পায় কি? ও খুব ভালোভাবে জানে আবির ওকে পেলে ওর অবস্থা আরও খারাপ করে দেবে। আরমান সামিরাকে ছুটতে দেখে ওর উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, ছুটকি, আসতে পড়ে যাবি তো। এদিকে মায়া প্রথমে সামিরার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু পরে আবির আর সামিরার কাণ্ড দেখে জোরে জোরে হেসে ফেলল। এদিকে আরমান সেই হাসির দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল, আর নিজের মুখে ফুটে উঠল মৃদু হাসি। আর এদিকে আবির তো পুরো বোকা বনে গেল। ও অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলো সামিরার যাওয়ার পানে। নিজের সাথে কি হলো বিষয়টা বুঝতে পারল না ও। রবি এগিয়ে এসে মুখ টিপে হেসে আবিরের দিকে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলল, মুখটা পরিষ্কার করে নিন, সবাই হাসছে আপনাকে দেখে। আবির বোকার মতো রুবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কেন হাসছে সবাই? রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, কারণ এইমাত্র সামির আপনার মুখে কেক লাগিয়ে দিয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। এই বলে ও রবির থেকে টিস্যু পেপার নিয়ে নিজের মুখ পরিষ্কার করতে শুরু করলো। একটা পেপারে হলো না, রুবি আরও কয়েকটা টিস্যু পেপার এগিয়ে দিল। আবির কিছুটা দুষ্টু হেসে রুবিকে উদ্দেশ্য করে বলল, টিস্যু পেপার না দিয়ে তোমার ওই গায়ে থাকা অর্ডার আঁচলটা দিলে ভালো হতো। একদম ফিল্মে রোমান্টিক ব্যাপার হয়েছে তো। রুবি মুখ বেঁকিয়ে বলল, বইয়ে গেছে আমার আপনাকে ওনার আঁচল দিতে, খেতে পেলে শুতে চাই। কথাগুলো বলেই রবি আবিরকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে অন্যদিকে চলে গেল। এদিকে আবির বাঁকা হেসে বলল, আজ না দিলেও একদিন তো দিতেই হবে রুপি ডার্লিং। সেদিন নিজে তুমি আমার মুখ মুছিয়ে দিবে তোমার ওই আঁচল দিয়ে। পার্টিতে সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। চারিদিক কালো সাজে সজ্জিত। কিছুটা অদ্ভুত হলেও ভীষণ সুন্দর লাগছে পুরো হলরুমটা। তার উপর এই পার্টিতে থাকা প্রতিটা ব্যক্তি কালো সাজে সজ্জিত। চারিদিকে ঝিলিমিলি লাইট, হালকা মিউজিক, সাথে ড্রিঙ্কসের গ্লাসের টুংটাং শব্দ, মানুষের গুঞ্জন, সব মিলিয়ে ভীষণ অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে পুরো রুমটাতে। আরমান মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিল। তার মধ্যে ছিল মায়াকে নিয়েও কিছু কথা, যে মায়ার বুদ্ধিমত্তার জোরে ওর এই ডিলটা ফাইনাল হয়েছে। মায়াকে সবার সামনে স্পেশাল থ্যাঙ্কস জানালো আরমান, সাথে সকল ডিজাইনারকেও যারা যারা এই প্রজেক্টে কাজ করেছে। এরপর আরমান নিজের বক্তব্য শেষ করতেই আবির মাইক হাতে নিল। তারপর বলতে শুরু করলো, হ্যালো এভরিওয়ান, পার্টিটা কেমন যেন মনে লাগছে। চলুন আমরা সবাই একটা ডান্স প্লাস গেম করে পার্টিটা একটু মাতিয়ে তুলি, কি বলেন সবাই? সকলে সমস্যারে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আবির আবারও বলতে শুরু করলো, চলুন তাহলে শুরু করি। এইখানে ড্যান্স হবে, তবে সবাই যে যার মতো পার্টনার চুজ করতে পারবে না, এটাই হচ্ছে মেইন টুইস্ট। মেয়েরা সবাই যারা যারা পার্টিসিপেন্ট করতে চায় তারা একটা টেবিলে নিজের কোনো জিনিস রাখবে, সাথে সেই জিনিসের সাথে একটা কাগজে নিজের নামটাও লিখে রাখবে। না হলে মেয়েরা ঝগড়া শুরু করে দিতে পারে যে এটা আমার আর ওটা আমার না, আর রাখার সময় কোনো ছেলে দেখতে পাবে না। তারপর ছেলেরা গিয়ে টেবিল থেকে একটা করে মেয়েদের রাখা জিনিস তুলে নেবে। সেটা যে মেয়ের হবে সেই মেয়ে হবে তার ড্যান্স পার্টনার। কি সবাই বুঝেছেন তো? আবারও সবাই একসাথে চিল্লিয়ে উঠল হ্যাঁ বলে। একজন মেয়ে চিল্লিয়ে বলে উঠল, আর এই ডান্সে আমাদের বস আরমান স্যারকেও জয়েন করতে হবে, কি বলো সবাই? সকল মেয়েরা হ্যাঁ বলে চিল্লিয়ে উঠল। আবির ভয় ভয় তাকালো আরমানের দিকে। আরমানের মুখ কিছুটা গম্ভীর, তবে সবাই একসাথে অনেক রিকোয়েস্ট করায় আরমান গম্ভীর মুখেই মাথা নাড়ালো। আরমানকে রাজি হতে দেখে সব মেয়েরা খুশিতে চিল্লিয়ে উঠল। সবাই চায় তার ডান্স পার্টনার যেন আরমান হয়। এই নিয়ে সবাই মনে মনে দোয়া করতে লাগলো। সবাই ভীষণ এক্সাইটেড। মায়া প্রথমে রাজি হয়নি এতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু রুবি, আবির, সামিরা আর তানিশার জোর জবরদস্তিতে ওকেও রাজি হতে হলো। সকল মেয়েদের সাথে নিজেও গেল ওর একটা জিনিস রাখতে। তারপর ফিরে এসে আবারও নিজের জায়গায় দাঁড়ালো। এদিকে মিস্টার ড্যানিয়েল মায়াকে পার্টিসিপেট করতে দেখে উনি নিজেও দ্বিগুণ আগ্রহ নিয়ে পার্টিসিপেট করতে চাইল। উনি এখনও পর্যন্ত একবারও মায়ের সাথে কথা বলার সুযোগই পায়নি। আসলে সেই সুযোগ মায়া নিজে থেকেই দেননি। ড্যানিয়েলের পিএ বলল হিন্দি গানে ডান্স হবে, কিন্তু উনি তো হিন্দি তেমন একটা বোঝেন না, কিন্তু তবু উনি এই ডান্সে পার্টিসিপেট করবেই করবে।
বাই চান্স যদি মায়াকে পার্টনার হিসেবে পেয়ে যায় তাহলে ওনার ভাগ্য খুলে যাবে। উনি মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলল, হ্যাঁ মায়া, তুমি কি রেখেছো? আবির হঠাৎ করে মাইকের মধ্যে ড্যানিয়েলকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা চিটিং মিস্টার ড্যানিয়েল, এইভাবে তো বলা যাবে না। যান যান, মেয়েদের সবার রাখা হয়ে গেছে, আপনি গিয়ে এবার নিয়ে আসুন কিছু একটা, যান। আবিরের এইভাবে মাইকের মধ্যে বলাই সবাই শুনতে পেল, আর এতে সবার দৃষ্টি গিয়ে মায়া ও ড্যানিয়েলের ওপর পড়ল। এতে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। এদিকে আরমান রাগি চোখে তাকালো মায়ার দিকে। মায়া আরমানের রাগি দৃষ্টি নিজের উপর পড়তে দেখে ঝটপট ওখান থেকে কেটে পড়ল। আরমান, মা, বাবা, ছোট আব্বু, ছোট আম্মু ওরা সবাই চলে গেছে ইতিমধ্যেই। আরমানের মায়ের মনে হয়েছে সবাই মায়াকে নিয়ে একটু বেশি বেশি করছে, কিন্তু উনি কিছু বলতেও পারছে না, কারণ উনি নিজেও জানেন এই ডিল ফাইনাল হওয়ার পেছনে মায়ের অনেক বড় হাত আছে। তাই উনি বিরক্ত হয়ে চলে গেছে। সাথে ছোট আম্মু, ছোট আব্বু এবং আরমানের ড্যাডও চলে গেছে। ছোটরা নিজেদের মতো আনন্দ করুক এই ভেবে। এরপর শুরু হলো আসল খেলা। সবাই প্রথমেই আরমানকে যেতে বলল টেবিল থেকে একটা জিনিস তুলতে। আরমান ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের দিকে। আর এদিকে সকল মেয়েদের হার্টবিট বেড়ে গেছে। তারা চায় যেন তাদের জিনিস আরমান তুলুক। সবাই টান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে এটা দেখার জন্য যে আরমান কি তোলে। আরমান ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গিয়ে টেবিলে থাকা কৃত্রিম লাল গোলাপের ক্লিপটা তুলে নিল। সাথে একটা ছোট্ট কাগজও আছে, আর সেই কাগজে এই ক্লিপের মালিকের নাম লেখা। আরমানকে ওই গোলাপের ক্লিপটা তুলতে দেখে অনেক মেয়ে হতাশ হলো, কারণ তাদের জিনিস আরমান তোলেনি। আবির আরমানের কাছে গিয়ে কাগজের টুকরাটা নিয়ে নিল। তারপর সেটা খুলে দেখতেই ওর মুখ খুশিতে চকচক করে উঠল। মাইকে অ্যানাউন্স করা হলো সেই মেয়ের নাম। আপনারা হয়তো অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এটা জানার জন্য যে কে সেই ভাগ্যবতী যে আরমান স্যারের ডান্স পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে। তো চলুন বলেই দিই, সেই ভাগ্যবতী হলো মিস মায়া তালুকদার, আপনাদের হেড ডিজাইনার। সবাই তালি দিয়ে হই হই করে চিল্লিয়ে উঠল। কিছু মেয়ে তো রকে হিংসায় চলে উঠল। আর এদিকে মায়া আবিরের মুখে নিজের নাম শুনে চমকে উঠল। থমকে গেল ওর চারিপাশ। ওর হার্টবিট এতটাই বেড়ে গেল যেন নিজেই শুনতে পাচ্ছে। ও এতক্ষণ দেখেনি আরমানের হাতে থাকা জিনিসটা। ও এবার চোখ তুলে তাকালো আরমানের হাতের দিকে। মিস মায়া, প্লিজ এগিয়ে আসুন, আপনার জন্য আমাদের স্যার অপেক্ষা করছে। আর স্যারের হাতে থাকা গোলাপের ক্লিপটা নিজের হাতে পরিয়ে দিতে হবে স্যারকে, আর তারপরে শুরু হবে ডান্স। আবারও সবাই একসাথে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আরমান সেই গোলাপের ক্লিপ হাতে ধরে মুখে কোনো এক্সপ্রেশন ছাড়াই ডান্স ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এদিকে ভয়ে মায়ার বুক কাঁপছে, সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আর বাকিরা সবাই মায়া মায়া ধ্বনি তুলছে নিজেদের মুখে। তানিশা, সামিরা মায়াকে ঠেলে নিয়ে গিয়ে আরমানের সামনে দাঁড় করিয়ে দিল। মায়ার মাথা তখনও নিচু, লজ্জায় সংকোচে দুই হাত এক জায়গায় করে মুচড়ামুচড়ি করছে। আরমান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ার পেছনে একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। এরপর বাঁ হাতে দিয়ে মায়ার কানের কাছে চুল আলতো হাতে সরিয়ে দিয়ে ডান হাত দিয়ে ক্লিপ লাগিয়ে দিল। মায়া আরমানের স্পর্শ পেতেই চোখ বন্ধ করে নিল। কেঁপে উঠল ও। সেই কম্পন আরমানও ভালোভাবেই টের পেল। ক্লিপ পরানো শেষ হতেই আরমান মায়ার কোমরে হাত দিয়ে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চারিপাশের উজ্জ্বল লাইট অফ হয়ে গেল। শুধু একটা স্পটলাইট গিয়ে পড়ল আরমান আর মায়ার ওপর। সকলে সমস্যারে চিৎকার করে উঠল। মিউজিক সিস্টেমে বেজে উঠল রোম্যান্টিক গান। তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যায় মুশকিল, দো লফজোं में बयां ना हो पाए, एक लड़का और एक लड़की की ये कहानी है नहीं, दो लफ्जों में ये बयां ना हो पाए। আর সেই গানের তালেই নাচ শুরু করলো আরমান ও মায়া। মায়া তো পুরো ঘোরের মধ্যে আছে, কি হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারছে না। আরমান মায়ার অবস্থা বুঝে ওকে এক মুহূর্তের জন্য ছাড়লো না, নিজের মতো করে গানের তালে নাচিয়ে নিল ওকে। নাচ শেষ হলো,
এমন এক দৃশ্যে যেখানে মায়া আরমানের হাতে পড়ে আছে, আরমানের 2 হাত মায়ার কোমরে, মায়ার 1 হাত আরমানের গলায় পেঁচে। ওরা দুজনেই নিচের দিকে কিছুটা ঝুঁকে আছে, দুজনের দৃষ্টি একে অপরের চোখে আটকে, যেন দুজনেই ঘোরের মধ্যে আছে। ওদের দুজনের ঘোর কাটল সকলের করতালি ও চিল্লাচিল্লির আওয়াজে। ওদের নাচ দেখে সবাই মুগ্ধ, একেবারে যেন কোনো কাপল নাচ করলো। মায়া তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর বুক ধরফর করছে এখনও, ভীষণ হাঁপিয়ে গেছেন। নিজেকে কিছুটা ধাতস্থ করে ঢক ঢক করে 1 গ্লাস পানি পান করলো। মায়ের কাছে তানিশা, রুবি, সামিরা গিয়ে এগিয়ে গেল।